হ্যালো এভরিবডি, ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ প্রেজেন্টেড হিয়ার। আজকে প্রিভিয়াস দুটো দিনের মতন আজকে আমরা চলে এসেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করতে। ডাব্লিউবিসিএস 2021 প্রিলিমিনারির কথা মাথায় রেখে আমরা আজকে যেটা সলভ করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার PYQ, এবং সেটার আজকে হচ্ছে তৃতীয় দিন। আচ্ছা, আমরা শুক্রবার এবং শনিবার দুদিন আমরা পরপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করেছি আনএকাডেমি লেটস ক্র্যাক WBCS এই পেজটা থেকে আমরা লাইভ হয়েছিলাম, এবং সেখান থেকে যে ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পাও সেখানে আমরা পরপর দুদিন আমরা PYQ পলিটির পেপার সলভ করেছিলাম। আজকে সেটা তৃতীয় নম্বর দিন। আমরা আজকে এটা সলভ করব এবং আজকে ক্লাসটা করার পর আমরা নেক্সট মান্থে চলে যাব, সেখানে একটা নতুন সেট অফ কোয়েশ্চেন নিয়ে আমি হাজির হব। সুতরাং আজকের ক্লাসটার জন্য তাড়াতাড়ি জয়েন করে যাও। উইল স্টার্ট টুডে সেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, বারবার করে বলছি, WBCS প্রিলিমিনারি 2021 পলিটি পেপারের জন্য এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটা দেখা। সুতরাং তোমরা যারা এখনো জয়েন করোনি একটু তাড়াতাড়ি জয়েন করে যাও। তোমরা জয়েন না করলে আমরা ক্লাসটা কিন্তু শুরু করতে পারছি না। ইকোনমিক্স এবং পলিটির পেপারে তোমরা জানো সেটা হচ্ছে টোটাল 25 মার্কস থাকে। 25 নম্বর টোটাল ইকোনমিক্স এবং পলিটির পোর্শনে থাকে, যেখানে পলিটির পোর্শনটা কম্প্যারিটিভলি একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে পলিটির পোর্শনটা একটু জোর দিয়ে পড়তে হবে, কারণ ইকোনমিক্সের পোর্শনটা একটু আনপ্রেডিক্টেবল আসে। সেক্ষেত্রে পলিটিতে নম্বরটা তুলে রাখা খুব বুদ্ধিমানের কাজ। সুতরাং আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার পলিটি নিয়ে হাজির হয়েছি। তোমরা একটু চটপট করে জয়েন করে যাও। আর যারা আজকে নতুন ক্লাসে জয়েন করছো, তারা যারা প্রিভিয়াস দুটো দিনের কোয়েশ্চেনগুলো মিস করে গেছো, তারা অবশ্যই রেকর্ডেড ভার্সনটা দেখে নিও এবং তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিও। আমার মনে হয় যে এই ইউটিউব সেশনে তোমরা হয়তো পিডিএফটা ডাউনলোড সেরকমভাবে করতে পারো না, তো সেক্ষেত্রে স্ক্রিনশট তুলে নিয়ে নিজের মতন করে নোট লিখে নিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। একটু চটপট করে জয়েন করে যাও। আজকে আমরা যেই পার্টিকুলারলি চ্যানেল থেকে লাইভ হয়েছি সেটা হচ্ছে আনএকাডেমি। তোমরা জানো আনএকাডেমি হচ্ছে ইন্ডিয়াস ওয়ান অফ দ্য লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বাড়ি বসে তুমি সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন তুমি নিতে পারবে। সেটা সর্বভারতীয় হোক, SSC, রেল, ব্যাংকিং, UPSC হোক, সেটা সর্বভারতীয় পরীক্ষা হোক, কিংবা তুমি তোমার রিজিওনাল পরীক্ষা, যেমন আমরা এখানে WBCS এর জন্য পড়াশোনা করছি। তো এই ধরনের সমস্ত পরীক্ষার প্রিপারেশন তুমি বাড়ি বসে নিতে পারছো, এবং সেখানে তোমার নিজস্ব টাইম টেবিল অনুযায়ী এখানে আমাদের সকাল থেকে শুরু করে রাত অবধি সারা দিন আমাদের ক্লাস চলে। বিভিন্ন এডুকেটার্সরা এখানে ক্লাস নেন এবং তারা বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস নেন। সুতরাং তোমরা তোমার পছন্দের এডুকেটরের সাথে ক্লাস করতে পারবে এবং সেখান থেকে আনলিমিটেড স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, সমস্ত কিছু ফেসিলিটিস রয়েছে আনএকাডেমিতে। সুতরাং যারা এখনও আনএকাডেমি সম্পর্কে অবগত নও তাদেরকে বলছি, যারা এই ধরনের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, আনএকাডেমি কিন্তু তোমাদের জন্য একটা ভীষণ বড় এক্সপোজার নিয়ে এসছে। আনএকাডেমিতে বেশ কয়েকটা ব্যাচ কোর্সেস রয়েছে, সেটার ব্যাপারে আমরা একটু পরে কথা বলছি। আপাতত তোমরা একটু জয়েন করে যাও, আদারওয়াইজ আমরা সেশনটা কিন্তু শুরু করতে পারছি না। ঠিক আছে, চটপট করে একটু জয়েন করে যাও, আমরা তারপর সেশনটা শুরু করব। বিফোর স্টার্টিং আমি একটু বলে রাখি, আনএকাডেমিতে এই পর্যন্ত বেশ কয়েকটা ব্যাচ কোর্সেস আছে। ঠিক আছে, আনএকাডেমিতে বেশ কয়েকটা ব্যাচ কোর্সেস রয়েছে। এই ব্যাচ কোর্সেসগুলো সম্বন্ধে কেন বলে রাখা, তার কারণ হচ্ছে তোমরা যারা নতুন বিভিন্ন ধরনের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যেহেতু কোভিড হয়ে গেছে, বিভিন্ন কোচিং সেন্টার এখন সেরকমভাবে খোলেনি, সেক্ষেত্রে কোথায় গাইডেন্স নেব এই সমস্যায় যারা ভুগছো তারা কিন্তু এই আনএকাডেমির দিকে একটু খেয়াল রাখতে পারো। এখানে বিভিন্ন ব্যাচ কোর্সেস কিন্তু চালানো হয়, এবং সেক্ষেত্রে যেমন প্রথম ব্যাচ কোর্স 18 তারিখ থেকে এটা চালু হয়ে গেছে। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, সেই ডাউট ক্লিয়ারিং সেশনকে নিয়ে 18ই জানুয়ারি থেকে এই সেশনটা চালু হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাচ কোর্সের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে এবং লিঙ্কটা ইনফ্যাক্ট ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। যদি কারোর ব্যাচ কোর্সের লিঙ্ক পেতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে আনএকাডেমির ইন্টারকমে, অথবা আমাকে লাইভ চ্যাট অপশনে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের কিন্তু আনসারটা দেব। ঠিক আছে, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লক্ষ্য, যারা এখানে হিন্দি ভাষাভাষী স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, আনএকাডেমিতে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা হিন্দি ভাষায় তারা ক্লাসগুলো করতে স্বচ্ছন্দ বোধ করছো, হিন্দি ভাষাভাষী স্টুডেন্টসদের জন্য এই লক্ষ্য বলে ব্যাচটা চালু হয়েছে। এটা 20 জানুয়ারি থেকে চালু হয়ে গেছে। এখানে লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, লিঙ্কটা প্লিজ ক্লিক করে সেখানে
ডাইরেক্টলি তুমি ব্যাচ কোর্সের পেজে কিন্তু ডাইরেক্টেড হবে, সুতরাং লিঙ্কটা একটু খেয়াল রাখবে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাচ কোর্স আনএকাডেমির ওয়ান অফ দ্য ভেরি ফেমাস এবং পপুলার ব্যাচ কোর্স, তোমরা যারা একটু আনএকাডেমির ব্যাচ কোর্স সম্বন্ধে জানো তারা জানতে পারবে হয়তো, সেটা হচ্ছে মিশন খাকি। ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআই এর নিয়োগের জন্য, পুলিশের কনস্টেবল এবং এসআই এর নিয়োগের জন্য মিশন খাকি বলে একটা ব্যাচ কোর্স, যেটা অ্যাকচুয়ালি এটা ব্যাচ নাম্বার সেকেন্ড ব্যাচ। প্রথম ব্যাচটা প্রচণ্ড ইমেন্সলি পপুলার এবং সাকসেসফুল হয় আনএকাডেমিতে, সুতরাং স্টুডেন্টদের ডিমান্ড থেকে এই সেকেন্ড ব্যাচটা আবার লঞ্চ করছে তোমাদের জন্য, যেখানে তোমরা লাইভ ক্লাসে এই ব্যাচ কোর্সে অংশগ্রহণ করে তোমরা কিন্তু বেনিফিটেড হতে পারবে। 25শে জানুয়ারি থেকে এই ব্যাচ কোর্সটা চালু হয়ে গেছে, সুতরাং সামনে কিন্তু খুব বড় রিক্রুটমেন্ট আসছে কনস্টেবল এবং এসআই এর ক্ষেত্রে। একটু খেয়াল রাখবে ব্যাচ কোর্সটা। কেন ব্যাচ কোর্সটা বারবার বলছি, তার কারণ হচ্ছে কনস্টেবল এবং এসআই এর পরীক্ষার জন্য যা যা তোমার বিষয়গুলো দরকার সেগুলো একসাথে পড়ানো হচ্ছে এই মিশন খাকি ব্যাচ কোর্সে। সুতরাং তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, একটা ব্যাচ কোর্স পড়া মানে সমস্ত দিক থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করার দায়িত্ব সেটা আনএকাডেমি কিন্তু নিয়ে নিয়েছে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক 120 দিনের কম্প্রিহেন্সিভ স্টাডি নিয়ে, কোর্স স্ট্রাকচার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে এখানে অরিজিৎ স্যার, শান্তনু স্যার, শুভদীপ স্যার এবং দেবজ্যোতি স্যার। এবং সেক্ষেত্রে 20শে জানুয়ারি থেকে এই ক্লাসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে তোমরা যারা একেবারে নতুন, যারা একদম নতুন ডাব্লিউবিসিএস এর ফিল্ডে এসেছো এবং সেখান থেকে নাড়াচাড়া করছো, সামনের বছর অ্যাসপায়ার করছো ডাব্লিউবিসিএস এর জন্য বসবে, সেক্ষেত্রে যারা একদম স্ক্র্যাচ থেকে শুরু করছো তাদের জন্য এই 13ই জানুয়ারি থেকে এই ব্যাচ কোর্সটা কিন্তু চালু হয়েছে আগমন বলে। আচ্ছা, আমি এটা একটু বলে দিতে চাই, তার কারণ হচ্ছে এই ব্যাচ কোর্সটা খুব ইম্পর্টেন্ট। যারা একদম নতুন জয়েন করছো আনএকাডেমিতে, তোমরা মানে এই ধরনের ব্যাচ কোর্স লঞ্চ করা হচ্ছে এই কারণেই যাতে নতুন স্টুডেন্টদের বুঝতে না অসুবিধা হয়, প্রথম থেকে তাদেরকে শুরু করা যে কোথা থেকে পড়বো, কতটা পড়বো, কোন জিনিসটা ছাড়বো, কোন জিনিসটা পড়বো, এই সমস্ত কিছু গাইডেন্স নিয়ে আগমন বলে ব্যাচটা তোমাদের জন্য লঞ্চ করেছে আনএকাডেমি, যেটা লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। এবং এটা 13ই জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। এবং আরেকটা জিনিস বারবার করে বলার সেটা হচ্ছে যে কোনো ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান ছাড়া তুমি কিন্তু এগুলো ফ্রি অফ কস্টে এই ব্যাচগুলো অ্যাটলিস্ট অ্যাভেল করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা প্ল্যান নিতে হবে। সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে তুমি 1 মাসের জন্য বা 3 মাসের জন্য জাস্ট ট্রায়াল পারপাসে যদি তুমি সাবস্ক্রিপশন প্ল্যান নিতেও চাও তাহলে তুমি নিতেই পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস এরকম সমস্ত প্ল্যান রয়েছে তোমাদের জন্য। যে কোনো টাইম অনুযায়ী, তোমার ফিজিবিলিটি অনুযায়ী যে কোনো একটা প্ল্যান বেছে নাও। এবং সেক্ষেত্রে তুমি 10% ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। প্রত্যেকজন এডুকেটরের একটা করে রেফারেল কোড আছে, যেরকম আমার ক্ষেত্রে রেফারেল কোডটা তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, সেটা হচ্ছে প্রমিতা 2020, আমার নাম 2020, এটা হচ্ছে রেফারেল কোড। এই রেফারেল কোডটা ইউজ করলে ইউ উইল গেট 10% অফ ডিসকাউন্ট, ঠিক আছে? এবং সেক্ষেত্রে ইএমআই ফেসিলিটি আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে, সেটা অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। একটু ধৈর্য ধরে বসো। আপাতত আমরা ক্লাসটা এখন শুরু করছি এবং শুরু করার পর তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমরা পার্টিকুলারলি কীরকমভাবে জিনিসটাকে সাজিয়েছি, ঠিক আছে? চটপট করে একটু জয়েন করে যাও। উইল স্টার্ট টুডেজ সেশন। এবং তোমরা যা বারবার করে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা কিন্তু খুব মন দিয়ে দেখে রাখবে। এইটা কিন্তু যেই আমাদের যে সেশনটা রয়েছে, পার্টিকুলারলি আমাদের যে সেশনটা 3 দিন ধরে 2 দিন ধরে হয়ে গেছে, এটা আজকে আমাদের 3য় নম্বর দিন এবং ফাইনাল সেশন অন PYQ এই মাসের জন্য, জানুয়ারি মাসের জন্য। সুতরাং একটু চটপট করে দেখতে থাকো। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। কোয়েশ্চেনটাকে আমি দুবার করে পড়বো এবং অপশনগুলোকে একবার করে পড়ে আমি তোমাদের সাথে 5 সেকেন্ড ওয়েট করব তোমাদের আনসারটা প্রিপেয়ার করার জন্য। তোমরা যারা আনসার দিতে চাও লাইভ চ্যাট অপশনে তোমরা আমাকে আনসারটা দিতে পারো এবং সেক্ষেত্রে আমি তোমাদের আনসারটা দেখে রাইট আনসারটা কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম প্রশ্নে চলে গেলাম। সেটা হচ্ছে সিকিম বিকেম ফুল ফ্লেজেড স্টেট অফ ইন্ডিয়া কত সালে, ঠিক আছে? কোয়েশ্চেনটা খুব মন দিয়ে রাখবে। সেটা হচ্ছে কত সালে আমাদের সিকিম ফুল ফ্লেজেড স্টেট হিসেবে ইন্ডিয়াতে ইনকর্পোরেটেড হয়? অপশন এ 1985, বি হচ্ছে 1975, সি হচ্ছে 1965 এবং ডি হচ্ছে 1976। কত সালে আমাদের সিকিম ফুল ফ্লেজেড স্টেট হিসেবে ইন্ডিয়াতে ইনকর্পোরেটেড হয়? খুব ইম্পর্টেন্টলি, সুতরাং রাইট অপশনটা তোমরা ক্লিক করে দাও। তোমরা লাইভ চ্যাট অপশনে তোমরা এটা লিখতে পারো
এবং আরেকটা জিনিস বলছি, লাইভ চ্যাট অপশনে তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। এবং সেটা ছাড়াও তোমরা যদি রেকর্ডেড ভার্সনটা দেখে থাকো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে ইন্টারকমে বা আনএকাডেমির ইন্টারকমে বা টেলিগ্রাম চ্যানেলে আমাকে জানাবে। তো সেক্ষেত্রে রাইট আনসারটা হচ্ছে অপশন বি, 1975। 1975 সালে সিকিম একটা ফুল ফ্লেজেড স্টেট হিসেবে ইন্ডিয়াতে ইনকর্পোরেটেড হয়। এবং 1975 সালে যেই আমাদের সংবিধান সংশোধনী আইন অনুযায়ী বা আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী, অ্যাক্ট অনুযায়ী সিকিম আমাদের ইন্ডিয়ার পার্ট হয়, সেটা হচ্ছে 36th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 36তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 36তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975, 1975 সালে এই অ্যামেন্ডমেন্টটা পাস করার মধ্যে দিয়ে সিকিমকে আমাদের ইন্ডিয়ার পুরোপুরিভাবে পার্ট করে নেওয়া হয়। কারণ আমাদের ফ্রিডম, যখন আমাদের স্বাধীনতা আমরা অর্জন করি, সেই সময় সিকিম আমাদের পার্ট ছিল না, সেটা সিকিমে একটা রাজার ডিনাস্টি রান করত। পরবর্তী সময় 1975 সালে 36তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সিকিমকে ভারতবর্ষের কিন্তু পার্ট বানিয়ে নেওয়া হয়। এখানে দুটো জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে 36তম কনস্টিটিউশনাল সংশোধনী আইন এবং 1975 সাল, এই দুটো জিনিস মাথায় রাখবে। নেক্সট চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হু ডিড নট বিলং টু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমাদের প্রথম যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সদস্য ছিলেন না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে তার একটা ব্যাপকতা ছিল। তো সেক্ষেত্রে আমাদের প্রথম প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার ক্ষেত্রে যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু মেম্বার ছিলেন না, তিনি কে? অপশন এ হচ্ছে চরণ সিং, বি হচ্ছে ভিপি সিং, সি হচ্ছে চন্দ্রশেখর এবং ডি হচ্ছে মোরারজি দেশাই। ঠিক আছে, আমাদের কোন প্রাইম মিনিস্টার, ঠিক আছে, আমাদের ন্যাশনাল কংগ্রেসে বিলং করতে না, তিনি প্রথম ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। ঠিক আছে, চটপট করে আনসারটা দিয়ে দাও, আমি তোমাদের আনসারের জন্য একটু ওয়েট করছি, দেন উই উইল ডিসকাস দ্য রাইট আনসার। বারবার করে বলছি, এগুলো কিন্তু সমস্ত কোয়েশ্চেনই, এগুলো কিন্তু সমস্তই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, সুতরাং প্রিভিয়াস ইয়ারে এগুলো চলে এসেছে, সুতরাং এগুলো ভীষণ মন দিয়ে বারে বারে করে রিভাইজ করতে হবে। ঠিক আছে, রাইট আনসার আমরা নিয়ে নেব। প্রথম আমাদের প্রাইম মিনিস্টার যিনি ন্যাশনাল কংগ্রেসের পার্ট নন, তিনি হলেন মোরারজি দেশাই। ঠিক আছে, এটার কনটেক্সটটা আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, এটার কনটেক্সটটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা জানো আমাদের ইন্দিরা গান্ধী 1975 সালে, ঠিক আছে, আমাদের ইন্দিরা গান্ধী 1975 সালে আমাদের একটা ন্যাশনাল এমার্জেন্সি ডাকে। ঠিক আছে, আমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি আমাদের টোটাল এখনো পর্যন্ত ইন্ডিয়াতে 3বার ডাকা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 1975 সালে যে ন্যাশনাল এমার্জেন্সিটা ডাকা হয়, ইন্দিরা গান্ধী ডাকেন, তো সেটার জন্য প্রপার কোনো কারণ তিনি দেখাননি। তিনি বলেছিলেন যে ইন্টারনাল ডিস্টারবেন্স, ঠিক আছে, আন্তর্বর্তী কিছু সমস্যার জন্য তিনি কি করেছেন, এই এই এমার্জেন্সিটা ডেকেছেন। এবং সেই সময় ইন্দিরা গান্ধী যখন এই এমার্জেন্সি পিরিয়ডে, সেই সময় অনেক আনডেমোক্রেটিক অনেকগুলো মেজার্স বা প্র্যাকটিস নেওয়া হয়েছিল, যেটা সেই সময় সাধারণ মানুষ সেক্ষেত্রে কিন্তু মেনে নেয়নি। সুতরাং 1975 সালে আমাদের যখন এমার্জেন্সি ডাকা হয়, সেই সময় আমাদের যে পার্লামেন্টটা ছিল, সেই সময় আমাদের ইলেকশন আমাদের হতে পারেনি। সো পরবর্তী সময় যখন আমাদের এমার্জেন্সি উঠে যায়, তো উঠে যাওয়ার পরে আমাদের যখন নতুন করে একটা ফ্রেশ ইলেকশন হয়, সেটা হচ্ছে 1977 সালে। টাইম ফ্রেমটা বারবার করে বলছি, একটু মাথায় রাখবে। 1977 সালে আমাদের এমার্জেন্সির পর প্রথম একটা ইলেকশন হয়। সেক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা সাংঘাতিক তার ভরাডুবি ঘটে। ঠিক আছে, সেক্ষেত্রে একটা বিপুল সংখ্যক সিট নিয়ে আমাদের নন কংগ্রেস প্রথম গভর্নমেন্টটা ফর্ম করা হয় সেন্টারে। এবং সেক্ষেত্রে মোরারজি দেশাই, ঠিক আছে, মোরারজি দেশাই আমাদের কিন্তু প্রথম ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হন, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু পার্ট নয়। সুতরাং এটা জাস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখবে যে প্রথম নন
নন কংগ্রেস সরকার যেই সালে গঠন করা হয়েছিল সেটা হচ্ছে 1977 সালে। 1975 সালে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় এবং সেই ডিক্লেয়ারের পরিপ্রেক্ষিতে 1977 সালে আমাদের নন কংগ্রেস গভর্নমেন্টটা ফর্ম করা হয়, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার হন মোরারজি দেশাই। নেক্সট এবং তার দলের নামটা, যেটা খুব ইম্পর্টেন্টলি দলের নামটা মাথায় রাখবে, সেটা হচ্ছে জনতা দল। ঠিক আছে, জনতা দল। সেই সময় মোরারজি দেশাই যে দলের হয়ে পার্টিকুলারলি লড়েন বা যেই দলের হয়ে প্রাইম মিনিস্টার হন, সেক্ষেত্রে দলের থেকে প্রাইম মিনিস্টার হন, যিনি হচ্ছে সেটা হচ্ছে জনতা দল, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে জনতা গভর্নমেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। Which of the following article gives the definition of the state? খুব মন দিয়ে শুনবে কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে যে নিচের কোন আর্টিকেলগুলোর মধ্যে একটা যেটা স্টেটের ডেফিনিশন দেয়, দ্য ইন্ডিয়া অ্যাজ আ স্টেটের ডেফিনিশন কোন নিচের আর্টিকেলটা দেয়। ঠিক আছে, আর্টিকেলগুলো বারবার করে বলছি, তোমরা জানো যে আর্টিকেল, পার্ট, শেডিউল এগুলো প্রিলিমিনারির জন্য খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে পার্টিকুলার কিছু আর্টিকেলে একেবারে কম্প্রোমাইজ করা যাবে না। সেক্ষেত্রে এইটা তো পার্টিকুলারলি করাই যাবে না, যেক্ষেত্রে জিজ্ঞেস করা হচ্ছে কোন নিচের আর্টিকেল অনুযায়ী ডেফিনেশন অফ স্টেট দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, চারটে অপশন বলছি। অপশন এ হচ্ছে আর্টিকেল 1, বি হচ্ছে আর্টিকেল 2, সি হচ্ছে আর্টিকেল 12 এবং ডি হচ্ছে আর্টিকেল 35। ঠিক আছে, চারটে আর্টিকেল দেওয়া রয়েছে, কোন আর্টিকেলটার অনুযায়ী আমাদের ডেফিনিশন অফ স্টেট দেওয়া রয়েছে। ঠিক আছে, চটপট করে বলে দিতে হবে। আমি রাইট আনসারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আর্টিকেল, আমরা জানি আচ্ছা আর্টিকেল 1-এ আমি অনেক আনসার পাবো, এটা আমি জানি, তো সুতরাং আমি রাইট আনসারটা বলে দিচ্ছি। রাইট আনসার হচ্ছে আর্টিকেল 12। অনেকেরই প্রশ্ন হবে যে কেন ডেফিনেশন অফ স্টেট আর্টিকেল 1-এ দেওয়া রয়েছে। খুব ভুল কথা। আর্টিকেল 1-এ যে জিনিসটা দেওয়া রয়েছে, বলা হয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া যে মানে তার যে কম্পোজিশন, কতগুলো স্টেট, কতগুলো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলোর পার্টিকুলারলি সমন্বয় ইন্ডিয়া যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, এটার ডেফিনেশন বা এই প্রভিশনটা দেওয়া রয়েছে আর্টিকেল 1-এ। কিন্তু ডেফিনেশন অফ স্টেট মানে রাষ্ট্র, ইন্ডিয়া যে রাষ্ট্র সেটা কীরকমভাবে তৈরি হয়েছে বা কোন কোন কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়েছে, যেমন পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, এই সমস্ত কিছু নিয়ে আমাদের স্টেট তৈরি হয়েছে, সেই ডেফিনেশনটা দেওয়া রয়েছে আর্টিকেল 12-এ। কিন্তু এই জায়গাটা ভীষণ গুলিয়ে যায়। আমি বারবার করে বলতে চাই যে প্রচুর ছেলেমেয়েরা আর্টিকেল 1-এ ভুল উত্তরটা দেয়, কিন্তু আর্টিকেল 12 হচ্ছে যেখানে ডেফিনিশন অফ স্টেটটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া রয়েছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে লাইভ চ্যাট অপশনে বা ইন্টারকমে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করে দেবো। নেক্সট হচ্ছে which ইন্ডিয়ান স্টেট কেম আন্ডার প্রেসিডেন্টস রুল ফর ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্টলি প্রশ্নটা মন দিয়ে দেখো। সেটা হচ্ছে প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সি, যেটাকে আমরা সহজ কথায় যদি আমরা বলি, সেটা স্টেট এমার্জেন্সি বা আমাদের প্রেসিডেন্ট রুল ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমের জন্য ম্যাক্সিমাম সবচেয়ে বেশি বার যেই স্টেট বা রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছে সেই রাজ্যটা কোনটা। অপশন এ হচ্ছে পাঞ্জাব, বি হচ্ছে হিমাচল প্রদেশ, সি হচ্ছে উত্তরপ্রদেশ এবং ডি হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, নিচের রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে, ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমের জন্য প্রেসিডেন্টস রুল কিন্তু অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, চটপট করে আনসারটা দিয়ে দিতে হবে। চটপট করে একটু বলে দিতে হবে কত মানে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমের জন্য কোন স্টেটে প্রেসিডেন্টস রুল জারি করা হয়েছে। ঠিক আছে, রাইট আনসারটা আমি একটু বলে দিই, অনেকেই ভুল উত্তর দিচ্ছ পাঞ্জাবে। আমি একটু রাইট আনসারটা বলে দিই, সেটা হচ্ছে অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ, এটা হচ্ছে রাইট আনসার। একটু খেয়াল রেখে শোনো, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে আমি এখানে কোয়েশ্চেনটা করেছি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস মানে হচ্ছে বার। ঠিক আছে, সবচেয়ে বেশিবার এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে প্রেসিডেন্টস রুল জারি করা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে টোটাল 11 বারের কাছাকাছি আমাদের প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সি জারি করা হয়েছে উত্তরপ্রদেশে। কিন্তু এখানে যদি কোয়েশ্চেনটা করতো যে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেইজ, ঠিক আছে, এটা যদি ম্যাক্সিমাম নাম্বার অফ যদি ডেইজ বলা হতো তাহলে এটা হতো পাঞ্জাবে। পাঞ্জাবে এখনো পর্যন্ত প্রায় 2000 দিনের কাছাকাছি আমাদের পাঞ্জাব
মানে স্টেটে আর কি আমাদের প্রেসিডেন্টস রুল কিন্তু জারি থেকেছে। সুতরাং নাম্বার অফ ডেইজ মানে স্ট্রেচ বা টাইম পিরিয়ডটা পাঞ্জাবে সবচেয়ে বেশি প্রেসিডেন্টস রুলের ক্ষেত্রে, কিন্তু উত্তরপ্রদেশের নাম্বার অফ টাইমস বা বার বা সংখ্যা সেটা সবচেয়ে বেশি। খুব ইম্পর্টেন্টলি আমি এখানে একটা জিনিস বলে দিই, প্রেসিডেন্টস রুল বলতে তোমরা এখানে যেটা বুঝছো সেটা আমি আরেকটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেই আর্টিকেলের আন্ডারে তোমরা জানো ইন্ডিয়ান কনস্টিটিউশন তিনটে মানে তিন ভাগে আর কি মানে আমাদের যে এমার্জেন্সি বা জরুরিকালীন অবস্থা সেটা জারি করতে পারে। প্রথম যেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা আর্টিকেল 352। প্রত্যেকটা আর্টিকেল এমার্জেন্সির ক্ষেত্রে ইজ এক্সট্রিমলি 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 ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেলের আন্ডারে জারি করা যায়। প্রেসিডেন্টস রুল মানে হচ্ছে যেটাকে আমরা বলছি স্টেট এমার্জেন্সি বা ফেইলিয়ার অফ কনস্টিটিউশনাল মাশিনারি। এটা কনস্টিটিউশনে যেই প্রভিশনে প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সিকে ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে ফেইলিয়ার অফ কনস্টিটিউশনাল মাশিনারি। এই কথাটা যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে অনেকেই যাতে এই টার্মটা যদি না জানো তাহলে কিন্তু আনসার দিতে পারবে না, অনেকেরই গুলিয়ে যাবে। সুতরাং আমি বারবার করে বলছি প্রেসিডেন্টস রুল, এই যে প্রেসিডেন্টস রুল বলো বা স্টেট এমার্জেন্সি যাই বলো না কেন, এটাকে আরেকটা নামে যেটা কনস্টিটিউশনে যেই নামে অভিহিত করা হয়েছে সেটা হচ্ছে ফেইলিয়ার অফ কনস্টিটিউশনাল মাশিনারি, যেটা আর্টিকেল 356 356 নম্বর আর্টিকেলের দ্বারা, ঠিক আছে আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করছি, আর্টিকেল 356 দ্বারা যেখানে আমরা স্টেট এমার্জেন্সিটাকে জারি করছি, আর্টিকেল 356 স্টেট এমার্জেন্সি প্রেসিডেন্টস রুল, এবং লাস্ট যে এমার্জেন্সিটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যে আর্টিকেলের দ্বারা ইনকর্পোরেট করা হয় সেটা হচ্ছে আর্টিকেল 360 360 নম্বর আর্টিকেলের দ্বারা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটাকে জারি করা হয়। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে একবারের জন্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু জারি করা হয়নি। অ্যাডিশনাল ইনফরমেশনগুলো যেগুলো আমি বারবার করে বলছি, প্লিজ তোমরা নিজেদের কানে একটু শুনে নেবে বা নিজেদের মতন করে একটু নোট নিয়ে নেবে, তাহলে একসাথে অনেকগুলো প্রশ্ন কিন্তু পড়া হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ডিসাইডস ওয়েদার বিল ইজ মানি বিল অর নট। ঠিক আছে, মানি বিল, ঠিক আছে, অর্থনৈতিক যে বিলগুলো রয়েছে মানি বিল পার্টিকুলারলি, সেই মানি বিল কোনো একটা ফাইন্যান্সিয়াল বিল যে মানি বিল সেইটা কে ডিসাইড করে। ঠিক আছে, অপশন এ হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, বি হচ্ছে চেয়ারম্যান অফ রাজ্যসভা, সি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং ডি হচ্ছে দ্য স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, নিচের মানে ইম্পর্টেন্ট পার্সোনালিটিদের মধ্যে বা মিনিস্টার বা চেয়ারম্যান প্রেসিডেন্ট কে, এই যে এদের মধ্যে যারা ডিসাইড করে হচ্ছে কোনো একটা ফাইন্যান্সিয়াল বিল সেটা মানি বিল কিনা। ঠিক আছে, চটপট আনসারটা দিয়ে দিতে হবে। অপশন এ হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, বি হচ্ছে চেয়ারম্যান অফ রাজ্যসভা, সি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং ডি হচ্ছে দ্য স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, চটপট করে আনসারটা দিয়ে দিতে হবে। ইয়েস, রাইট আনসারটা হচ্ছে অপশন ডি, দ্য স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, তোমরা জানো লোকসভাকে যিনি প্রিসাইড করেন তিনি হচ্ছেন দ্য স্পিকার অফ লোকসভা। ঠিক আছে, তো সেক্ষেত্রে স্পিকার অফ লোকসভা ডিসাইড করে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল বিল সেটা মানি বিল হচ্ছে কিনা। মানি বিল মানে এটার আর্টিকেল নাম্বারটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্নটা এটা প্রচুর বার এসে গেছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে। যেই আর্টিকেলের আন্ডারে মানি বিলটাকে ডিসাইড করা হয় যে ওয়েদার পার্টিকুলার বিল ইজ মানি বিল অর নট, সেটা হচ্ছে 110। ঠিক আছে, 110তম আর্টিকেলের দ্বারা আমাদের ডিসাইড করা হয় যে কোনো পার্টিকুলার বিল সেটা মানি বিল কিনা, এবং সেক্ষেত্রে আমাদের স্পিকার যিনি ডিসাইড করেন, স্পিকার অফ লোকসভা, তিনি ডিসাইড করে যে কোনো একটা বিল মানি বিল কিনা। আর এক্ষেত্রে খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখবে দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভার কিন্তু এক্ষেত্রে কোনো ভূমিকাই নেই। সুতরাং শুধুমাত্র স্পিকার অফ দ্য লোকসভা তার ডিসিশন ইজ ফাইনাল, এবং স্পিকারের ডিসিশনটাকে তুমি কোনোভাবে কোনো কোর্ট অফ লতে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। সুতরাং স্পিকার যদি ডিসাইড করে কোনো পার্টিকুলার বিল ইজ মানি বিল, তাহলে আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে, ইয়েস ইট ইজ আ মানি বিল। এবং এক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং মানি বিল আমি একটু বলে রাখি, স্পিকার ডিসাইড করছে কোনো একটা বিল মানি বিল কিনা, কিন্তু কোনো একটা মানি বিলকে যদি লোকসভাতে উত্থাপন করতে হয়, খুব ইম্পর্টেন্টলি শুনে
রাখো যে মানি বিল, এই যে মানি বিল 110 যেটাকে আমরা বলছি মানি বিল, এটা শুধুমাত্র লোকসভা বা লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্টে কিন্তু উত্থাপন করা যায়, শুধুমাত্র লোকসভাতে এটা উত্থাপন করা যায়। এবং উত্থাপন করার ক্ষেত্রে যার প্রায়র পারমিশন ইজ ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন নিয়ে লোকসভাতে এই বিলটা উত্থাপন করতে হয়, যেখানে আমাদের স্পিকারের পারমিশন ইজ ইম্পর্টেন্ট ইন অর্ডার টু ডিক্লেয়ার আ পার্টিকুলার বিল মানি বিল, ঠিক আছে। এবং আর্টিকেল, যে আর্টিকেলটা মাথায় রাখবে সেটা হচ্ছে আর্টিকেল 110 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি এখানে অনেকগুলো অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ একটু ফলো করবে আমি কি কি জিনিসগুলো কিন্তু বলছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে জুডিশিয়াল রিভিউ যে প্রভিশনটা রয়েছে সেটা কোন কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে বা ধার করা হয়েছে? অপশন এ হচ্ছে ইউএসএ, বি হচ্ছে ইউকে, সি হচ্ছে জার্মানি এবং ডি হচ্ছে ফ্রান্স, ঠিক আছে। জুডিশিয়াল রিভিউর প্রভিশনটা ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন পার্টিকুলার কনস্টিটিউশন থেকে বড় করেছে বা ধার করেছে? চারটে অপশন বলে দিয়েছি, ইউএসএ, ইউকে, জার্মানি, ফ্রান্স। কোন প্রভিশন থেকে বা কোন কনস্টিটিউশন থেকে এই জুডিশিয়াল রিভিউর প্রভিশনটাকে বড় করা হয়েছে? রাইট আনসার হচ্ছে ইয়েস, অপশন এ যেটা হচ্ছে ইউএসএ বা আমাদের আমেরিকার প্রভিশন থেকে এই জুডিশিয়াল রিভিউর প্রভিশনটা কিন্তু ধার করা হয়েছে। জুডিশিয়াল রিভিউ বলতে কি বোঝাচ্ছি একটু চট করে মন দিয়ে দেখে নাও। জুডিশিয়াল রিভিউ বলতে আমি কি বোঝাচ্ছি, তোমরা জানো যে আমাদের ইন্ডিয়াতে মানে যেই অর্গ্যানটা বা যেই অর্গানাইজেশনটা বা যেই পার্টিকুলার বডি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আইন প্রণয়ন করে সেটা হচ্ছে পার্লামেন্ট বা আইনসভা, ঠিক আছে। আমাদের কেন্দ্রীয় আইনসভা যেটা হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। আমাদের পার্লামেন্ট কি করে? আইন তৈরি করে, ঠিক আছে। কিন্তু ধরো কোনো একটা আইন পার্লামেন্ট কিন্তু একটা নিজের মতন করে একটা ভোটাভুটি করে একটা আইন তৈরি করলো, কিন্তু সেই আইনটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সেটা অ্যাক্ট পার হচ্ছে কিনা, মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রভিশন অনুযায়ী, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সেটা ঠিকঠাকভাবে জাস্টিফাইড হচ্ছে কিনা, সেইটা যিনি লক্ষ্য করে তিনি হচ্ছেন যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো সুতরাং সুপ্রিম কোর্ট যখন পার্লামেন্টের পাশ করা কোনো একটা বিলের বৈধতা নিয়ে প্রশ্ন করে তখন সেই প্রভিশনটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। এই জায়গাটা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তো ইন্ডিয়াতে আবার বলছি বারবার করে, ইন্ডিয়াতে যেটা ল বা আইন যেই অর্গানটা তৈরি করে সেটা হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে। আমাদের কেন্দ্রীয় বিলগুলোর ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকারের যে বিল বা আইনগুলো রয়েছে সেক্ষেত্রে পার্লামেন্ট আমাদের যে আইনগুলো তৈরি করে সেগুলো পার্লামেন্ট তৈরি করে। কিন্তু কোনো একটা আইন সেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রভিশনগুলোর সাথে খাপ খাচ্ছে কিনা বা সেটা সামঞ্জস্য থাকছে কিনা, সেই যে পার্টিকুলারলি সেটা যিনি জাজ করে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো সেক্ষেত্রে এই যে কোনো একটা আইনের সেটা যৌক্তিকতা আছে কিনা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, সেই জিনিসটা যে সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্টার করে সেই জিনিসটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। তো সেক্ষেত্রে এই যে জুডিশিয়াল রিভিউ যে প্রভিশনটা রয়েছে এটা যেই কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউএসএ এর কনস্টিটিউশন বা আমেরিকার কনস্টিটিউশন, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো এবং আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া ক্রিয়েটেড অন লিঙ্গুইস্টিক বেসিস। খুব 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 ইম্পর্টেন্টলি, আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রথম কোন রাজ্যটা যেটা আমাদের ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে? তোমরা জানো আমাদের ইন্ডিয়াতে প্রচুর ভাষা বলা হয়, কিন্তু ভাষার বেসিসে যে আমাদের প্রথম যেই রাজ্যটা ইন্ডিয়াতে তৈরি হয়েছে সেই রাজ্য কোনটা? অপশন এ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বি হচ্ছে কর্ণাটক, সি হচ্ছে হরিয়ানা এবং ডি হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে। চারটে অপশন দিয়ে দিচ্ছি এবং সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে ভাষার বেসিসে কোন পার্টিকুলার রাজ্যটা সর্বপ্রথম তৈরি হয়, ঠিক আছে। চারটে অপশন রয়েছে, চটপট করে বলে দিতে হবে। ইয়েস, আমি রাইট আনসারটা পাচ্ছি, সেটা হচ্ছে রাইট আনসার হচ্ছে অপশন
এ অন্ধ্রপ্রদেশ, ভেরি গুড। এবং সেক্ষেত্রে তোমরা জানো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে যেই ভাষাটা এখনো বলা হয় সেটা হচ্ছে তেলেগু, ঠিক আছে? কথাটা একটু মন দিয়ে শুনে রাখো। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে যেই ভাষাটা এখনো বলা হয় সেটা হচ্ছে তেলেগু, ঠিক আছে? এই অন্ধ্রপ্রদেশ আগে যখন একসাথে ছিল তখন সেটা মাদ্রাজ বা তামিলনাড়ু, যেটাকে আমরা এখন নর্মাল ডেতে আমরা এখন যেই রাজ্যটাকে আমরা তামিলনাড়ু বলছি, সেই তামিলনাড়ুর সাথে একসাথে ছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এবং তামিলনাড়ুতে তোমরা জানো যেই ভাষাটা বলা হয় সেটা হচ্ছে তামিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যে মাদ্রাস বা তামিল ভাষাভাষীর যারা রয়েছে তাদের থেকে অন্ধ্রপ্রদেশকে আলাদা করে দেওয়া হয় লিঙ্গুইস্টিক বেসিসে বা ভাষার ভিত্তিতে। তেলেগু স্পিকিং যারা পপুলেশন রয়েছে তাদেরকে আলাদা করে দেওয়া হয়, তাদের জন্য আলাদা স্টেট তৈরি করা হয়, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখবে এই অন্ধ্রপ্রদেশটা যেই পার্টিকুলার বছরে তৈরি হয় সেটা হচ্ছে 1956 সালে, 1956-এ এই অন্ধ্রপ্রদেশটা কিন্তু তৈরি হয়। সেটা হচ্ছে যারা তেলেগু স্পিকিং ছিল, যারা তেলেগু ভাষায় কথা বলে, তো সেক্ষেত্রে মাদ্রাজের থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়, মানে যেটা এখন প্রেজেন্টে তামিলনাড়ু, তাদের থেকে আলাদা করে আমাদের এই অন্ধ্রপ্রদেশ কিন্তু তৈরি হয়, ঠিক আছে? আশা করছি সমস্ত ইনফরমেশনগুলো তোমরা লিখে রাখছো। আর বারবার করে বলছি, তো যদি তোমরা লিখেও না রাখো এটার কিন্তু কোনো পিডিএফ পাবে না, সুতরাং তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা আনসারের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা সবচেয়ে ভালো হয় যদি তোমরা নিজেদের মতন করে কিছু নোট তোমরা যদি লিখে নিতে পারো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কি? অপশন এ হচ্ছে LK আডবাণী, বি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, সি হচ্ছে চরণ সিং এবং ডি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? আমাদের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার ক্ষেত্রে কে সেটা বলতে হবে চটপট করে। ডেপুটি প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার ক্ষেত্রে কে? LK আডবাণী, রাজেন্দ্র প্রসাদ, সি হচ্ছে চরণ সিং এবং ডি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? রাইট আনসার খুব ইম্পর্টেন্টলি একটু দেখে রাখবে, রাইট আনসারটা হচ্ছে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটু শুনে রাখবে। এই যে ডেপুটি প্রাইম মিনিস্টারের যে পোস্টটা রয়েছে, এই ডেপুটি প্রাইম মিনিস্টারের পোস্টটা কিন্তু কনস্টিটিউশনে দেওয়া নেই। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। এটা আমরা আগের দিনও যখন করেছিলাম আমরা এটা আলোচনা করেছিলাম, ডেপুটি প্রাইম মিনিস্টারের পোস্টটা ইট ইজ নট আ কনস্টিটিউশনাল পোস্ট, সুতরাং কনস্টিটিউশনে এই পার্টিকুলার ডেপুটি প্রাইম মিনিস্টারের পোস্টটা কিন্তু দেওয়া নেই, কিন্তু পরবর্তী সময় কনভেনশন বা নিয়ম প্রথা অনুযায়ী এই ডেপুটি প্রাইম মিনিস্টারের পদটাকে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে প্রথম যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার হন তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, এবং সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছেন জওয়াহরলাল নেহেরু, ঠিক আছে? নেহেরু আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, প্রথম প্রাইম মিনিস্টার স্বাধীন ভারতের, এবং স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী সময় LK আদবানি, যে দেখতে পাচ্ছ তিনি এখনো বেঁচে রয়েছেন, লালকৃষ্ণ আদবানি, তিনি অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, আমাদের 98-এর সময় কথা বলছি, 96-98 এই সময়টার, যখন লালকৃষ্ণ আডবাণী তখন আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, যখন আমাদের প্রাইম মিনিস্টার ছিল অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে? কিন্তু প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। এবং ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবে যে ডেপুটি প্রাইম মিনিস্টারের পোস্টটা ইজ নট আ কনস্টিটিউশনাল পোস্ট, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে? আমাদের প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি ইফ দেয়ার ইজ, ঠিক আছে? আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোন কোন গ্রাউন্ডে আমাদের এমার্জেন্সিটাকে ডিক্লেয়ার করতে পারে? অপশন এ হচ্ছে ওয়ার অর থ্রেট অফ ওয়ার, বি হচ্ছে ফেইলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি অফ দ্য স্টেট, এবং সি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, এবং ডি হচ্ছে এনি ওয়ান অফ দিস, ঠিক আছে? আমি বলেছি কোয়েশ্চেনটাকে মন দিয়ে পড়বে যে প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি ইফ দেয়ার ইজ, ঠিক আছে? যদি কোন প্রভিশনটা থাকে তার এগেইনস্টে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এমার্জেন্সি কিন্তু জারি করতে পারে। চারটে অপশন রয়েছে, ওয়ার অর থ্রেট অফ ওয়ার, ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি অফ দ্য স্টেট, সি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ডি হচ্ছে এনি ওয়ান অফ দিস, ঠিক আছে?
ইয়েস, ভেরি ইম্পর্টেন্টলি আমি বলেছি যে ইফ দের ইজ, ঠিক আছে, তার কথাটার অর্থ হচ্ছে রাইট আনসার অবশ্যই আগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অপশন ডি। আমি বলেছি নিচের কোন প্রভিশনগুলোর মধ্যে একটা থাকলে আমাদের প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করতে পারে। সুতরাং এই তিনটের প্রভিশনের মধ্যে যে কোনো একটা প্রভিশন থাকলেই প্রেসিডেন্ট কিন্তু আমাদের এমার্জেন্সি জারি করতে পারে। তোমরা জানো যে ওয়ার বা থ্রেট অফ ওয়ার থাকলে আমাদের যেটা জারি করা হয় যেই এমার্জেন্সিটা, সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, যেটা আমাদের 352 নম্বর আর্টিকেলে দেওয়া রয়েছে। ঠিক আছে, খুব মন দিয়ে শুনে রাখবে। সেটা হচ্ছে ওয়ার অথবা থ্রেট অফ ওয়ার, ঠিক আছে, যুদ্ধ বা যুদ্ধের কোনো সম্ভাবনা যদি থাকে, সেক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি কিন্তু আমাদের এমার্জেন্সি জারি করতে পারে। এটাকে বলা হবে ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু, ঠিক আছে, যেটা আর্টিকেল 352 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেকেন্ড যেটা হচ্ছে ফেলিয়ার অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি, একটু আগে যেটা বললাম যেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, যেটা প্রত্যেকটা মানে রাজ্যে আমরা জারি করতে পারে আমাদের প্রেসিডেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 356 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। খুব মন দিয়ে দেখে নিতে হবে কিন্তু, বারবার বলছি এই সব জায়গাগুলো, এই আর্টিকেলগুলো একদম গুলিয়ে ফেললে হবে না। আর্টিকেল 356 অনুযায়ী প্রেসিডেন্ট স্টেট এমার্জেন্সি জারি করতে পারে। এবং 3 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি, যদি কোনো অর্থনৈতিকভাবে কোনো একটা বিপর্যয় হয় হঠাৎ করে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট 360 নম্বর আর্টিকেলের আন্ডারে ফিনান্সিয়াল এমার্জেন্সিটা কিন্তু জারি করতে পারে। সুতরাং এই তিনটে প্রভিশনের মধ্যে যে কোনো একটা প্রভিশন যদি ম্যাচ করে বা ফুলফিল করতে পারে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করে দিতে পারে। সুতরাং এক্ষেত্রে রাইট আনসারটা হচ্ছে এনি ওয়ান অফ দিস। ঠিক আছে, বারবার করে বলছি কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। সেখানে আমি বলেছি নিচের কোন এমার্জেন্সি, কোন কারণগুলোর মধ্যে একটা কারণে এমার্জেন্সি জারি করা যায়। সুতরাং এই তিনটে কারণের মধ্যে যে কোনো একটা কারণ থাকলে প্রেসিডেন্ট এমার্জেন্সিটা কিন্তু জারি করতে পারে। খুব মন দিয়ে দেখে নেবে। লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে হাউ মাচ ইজ দ্য কোরাম অফ আ হাউস অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। কোরাম, এই যে কোরাম যে শব্দটা, এটা আমরা আলোচনা করেছিলাম কোরাম পার্লামেন্ট যখন আমি পড়িয়েছিলাম, ইউটিউব সেশনেই তোমাদের সাথে পড়িয়েছিলাম, সেক্ষেত্রে কোরাম শব্দটা আলোচনা করেছিলাম। কোরামটা পার্টিকুলারলি আমাদের কত মানে পার্সেন্টেজ বা কতজন মেম্বার আমাদের হাউসে থাকলে সেটাকে কোরাম বলা যায়। তো সেক্ষেত্রে অপশন এ হচ্ছে 1/2 অফ দ্য মেম্বারশিপ অফ দ্য হাউস, বি হচ্ছে 1/3 মেম্বারশিপ অফ দ্য হাউস, সি হচ্ছে 2/3 অফ দ্য মেম্বারশিপ অফ দ্য হাউস, এবং ডি হচ্ছে 1/10 মেম্বার অফ দ্য হাউস। ঠিক আছে, কতজন মেম্বার মিনিমাম থাকলে সেটাকে আমরা বলি কোরাম। ঠিক আছে, কোরাম শব্দটা খুব ইম্পর্টেন্ট, চটপট করে বলে দিতে হবে। ইয়েস, অপশন ডি হচ্ছে রাইট আনসার, সেটা হচ্ছে অপশন ডি, সেটা হচ্ছে 1/10 অফ দ্য মেম্বারশিপ যদি হাউসে থাকে। খুব মন দিয়ে শুনে রাখবে, কোরাম মানে হচ্ছে কোনো একটা হাউসের মিনিমাম যতটুকু সংখ্যক মেম্বার না থাকলে সেই দিনের মতন সেশনটা বসবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কোরাম মানে হচ্ছে মিনিমাম যতটুকু লোকজন না থাকলে বা যতজন মেম্বার প্রেজেন্ট না থাকলে লোকসভা বা রাজ্যসভা বা যে কোনো স্টেট লেজিসলেচারে সেই দিনের মতন অধিবেশনটা বসবে না। ফর এন এক্সাম্পল, সেটা হচ্ছে 1/10, মানে বেসিক্যালি এটা হচ্ছে 10%। ঠিক আছে, 1/10 মানে তোমরা বুঝতেই পারছো, মানে 10 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে আমাদের 10%। সেক্ষেত্রে তোমরা জানো যদি লোকসভার স্ট্রেংথ হচ্ছে আমাদের টোটাল ধরো 550, আমাদের লোকসভাতে এখন ধরো 550 জন টোটাল স্ট্রেংথ রয়েছে, তাহলে কোরাম মানে হচ্ছে তার 1/10 মানে হচ্ছে 55। ঠিক আছে, রাজ্যসভার ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখবে যে লোকসভার ক্ষেত্রে কোরাম কত, রাজ্যসভার ক্ষেত্রে কোরাম কত। রাজ্যসভার টোটাল স্ট্রেংথ, ম্যাক্সিমাম নাম্বার অফ স্ট্রেংথ হচ্ছে 250, রাইট? তো 250 10% বা 1/10 হচ্ছে তোমার হচ্ছে 25। সুতরাং 25 জন না থাকলে, মিনিমাম 25 জন না থাকলে রাজ্যসভার সেই দিনের সেশন কিন্তু হবে না। কিংবা লোকসভার ক্ষেত্রে যেমন মিনিমাম 55 জন না থাকলে লোকসভার সেই দিনের সেশনটা সেই দিনের মতন করে মুলতুবি করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই কোরাম অফ আ হাউস অফ দ্য পার্লামেন্ট সেটা হচ্ছে 1/10 অফ দ্য মেম্বারশিপ অফ দ্য হাউস। ঠিক আছে, আজকের মতন 10টা প্রশ্ন এখানেই শেষ করছি। 3 দিনের যে আমাদের ইম্পর্টেন্ট যে 3টে সেশন ছিল, 3 দিনে পিওয়াইকিউ আমরা যে ডিসকাস করলাম সেটা আজকে আমরা শেষ করলাম। আবার আমাদের ইম্পর্টেন্টলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা ক্লাস করব, সুতরাং একটু স্টে টিউন থাকো। এবং সেক্ষেত্রে যেহেতু আমাদের নতুন মাস পড়ে যাচ্ছে ফেব্রুয়ারি, সেক্ষেত্রে নতুন একটা নিয়ম আমাদের হবে, নতুন আমাদের একটা শেডিউল হবে, নতুন পার্টিকুলারলি নতুন করে কোন দিন কী কী ক্লাস নেব সমস্ত কিছু জানিয়ে দেবো। সুতরাং
আমাকে একটু টেলিগ্রামে আমার একটা চ্যানেল আছে সোশ্যোলজি প্রবিতা, সেখানে যদি জয়েন করো তাহলে তোমরা সমস্ত ধরনের ইনফরমেশন পেয়ে যাবে, কিংবা আনএকাডেমিতে আমাকে ফলো যদি করো ক্লাসে, তাহলে তুমি আমার ক্লাসের সমস্ত নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। সুতরাং আজকের মতন আমি ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে, কবে দেখা হচ্ছে আমি বলে দেবো তোমাদের সাথে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো যে কোন দিন আবার দেখা হচ্ছে। আপাতত তোমাদের সাথে এখানে ক্লাসটা শেষ করছি। টাটা অ্যান্ড হ্যাভ আ ভেরি গুড ডে।